মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী নিরাপত্তার জন্য নারীদের যে সুরক্ষার জন্য একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করছে না। নরেন্দ্র মোদী সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিলিভগত মানে একটা সেটিং আছে, গোপন সেটিং। 2 আগস্ট যে 2,500-3,000 লোক ঢুকে গেছিলো আরজিকর হাসপাতালে, সেটা সঞ্জয় রায়ের জন্য তো ঢুকবে না। শাসক দলের বিরুদ্ধে আমরা প্রচার করে নির্বাচনের ময়দানে যাই। সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে যারা উস্কানিমূলক কথাবার্তা বলবে আমরা তাদের বিরুদ্ধে। সামনে উপনির্বাচন আছে রাজ্যে 6টি কেন্দ্রে, এবং আমরা দেখলাম যে ঠিক তার আগেই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একাধিক কর্মসূচি রাখা হয়েছে। সরকারকে চাপে ফেলার মতন অনেক কর্মসূচি, যেখানে বিচারের দাবিতে কখনো তারা নিজাম প্যালেসে উঠেছে, কখনো আবার মূল্যবৃদ্ধির জন্য তারা রাস্তায় নেমেছে। কোথাও কি এই উপনির্বাচনে এই আপনাদের এই কর্মসূচিগুলো কোনো সদর্থ প্রভাব ফেলবে? 100 বার ফেলবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আমরা রাজ্যের প্রত্যেকটা থানাতে আমরা বিক্ষোভ ডেপুটেশন করেছি। তার কারণ যে রাজ্যের নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, নারীদের নিরাপত্তা কোনো জায়গায় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। আজকে খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো আমাদের রাজ্যের নিত্য নৈমিত্তিক এবং ব্যাধিতে পরিণত হয়েছে। সুতরাং পুলিশ নির্বিকার, শাসক দল নির্বিকার, শাসক দল কোনো রকম স্টেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী নিরাপত্তার জন্য নারীদের যে সুরক্ষার জন্য একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করছে না। রাজ্যের প্রশাসন বলুন, রাজ্যের পুলিশ প্রশাসন বলুন, নারী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখেছেন আমরা বাজারে বাজারে বিক্ষোভ করেছি। তার কারণ কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। কারণ চাল, ডাল, তরি তরকারি, আনাজপাতি, ওষুধপত্র, আপনার দুধ, সকালবেলায় টোন দুধ, বিস্কিট থেকে শুরু করে নিয়ে নিত্য প্রয়োজনীয় মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন আছে সবারই মূল্য বৃদ্ধি হচ্ছে। তার কারণ 2014 সালে যে জিনিস চালের দাম ছিল 22 টাকা, সেই চালের দাম এখন 55 টাকা। আজকে দুধের দাম ছিল 16 টাকা, সেটা এখন গিয়ে 32 থেকে 40 টাকায় পরিণত হয়েছে। আজ আনাজপাতি, পেঁয়াজ 80 টাকা কিলো, 100 টাকা কিলো। আজকে পটল, ঝিঙে, ঢেঁড়স জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। ডালের দাম দ্বিগুণ হয়ে গেছে। 80 টাকার ডাল এখন 160 টাকা, 180 টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন রকম আজকে সমস্ত মোবাইলে রিচার্জ করতে যাবেন, সেখানে দাম বৃদ্ধি হয়েছে, যে মোবাইলের মাসিক রিচার্জের দাম বেড়ে গেছে। সুতরাং এমন কোনো জিনিস নেই যে জিনিসের দাম বাড়ায়নি। আজকে নরেন্দ্র মোদী সরকার আদানিদের ইন্ট্রোডিউস করছে আজকে গ্রসারিতে। আজকে ফরচুন তেল বাজারে আসার পর থেকে সরষের তেল, অন্যান্য লোকাল কোম্পানির সরষের তেলগুলো দাম বেড়ে গেছে, কারণ বাড়িয়ে দিতে হচ্ছে। তার কারণ আদানি তেল চলে আসছে, আদানি চাল চলে আসছে, আদানি ডাল চলে আসছে, বিভিন্ন রকম ফরচুন কোম্পানি থেকে বিভিন্ন রকম মশলাপাতি তৈরি হচ্ছে। সুতরাং অন্যান্য ছোটো ছোটো ব্যবসায়ীগুলোকে গিলে খাচ্ছে আদানিরা। সুতরাং জিনিসপত্রের দাম বাড়ছে। এই জিনিসপত্র দাম বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু আয় বাড়ছে না, মানুষের রোজগার নেই, মানুষের সরকারি কর্মচারী কেন্দ্রের সরকারের নিয়োগ বন্ধ আছে, রাজ্য সরকারের নিয়োগ নেই, সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ছাড়া কোনো নিয়োগ হচ্ছে না। সুতরাং মানুষ বেকার ছেলেদের সংখ্যা বেড়ে যাচ্ছে। বেকার ছেলেদের বউদেরকে আজকে লক্ষ্মী ভাণ্ডার টাকা দিয়ে তাকে খুশি করার জন্য ভোটের বৈতরণী পার করার জন্য চেষ্টা করছে। সুতরাং এই মানুষকে এটা বুঝতে হবে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এটা কারা করছে। এটা তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার আছে, আর কেন্দ্রের মোদী সরকার আছে। আর দিদি আর মোদির এই জাঁতাকলের মধ্যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ আজকে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সুতরাং এর বিরুদ্ধে আমরা জনগণকে একত্রিত করার চেষ্টা করেছি, বলেছি, আমরা মানুষকে বলেছি যে কংগ্রেসকে ভোট দিন। কংগ্রেস এককভাবে এই 6টা বিধানসভায় লড়াই করছে। আমরা প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রেখেছি যে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসকে ভোট দিন। পাশাপাশি আমরা সিবিআই অফিসে বিক্ষোভ করলাম কেন? আমরা সিবিআই অফিসে বিক্ষোভ করলাম একটাই কারণে, মানুষকে বোঝানোর জন্য যে দিদি আর মোদি, যে নরেন্দ্র মোদী সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিলিভগত মানে একটা সেটিং আছে, গোপন সেটিং। কী সেটিং আছে? দেখুন, আরজিকর ঘটনা 9 আগস্ট ঘটেছিল। 10 তারিখে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল, যে সঞ্জয় রায় একমাত্র দোষী। সঞ্জয় রায় খুন করেছে, সঞ্জয় রায় আজকে ধর্ষণ করেছে। কিন্তু আমরা চার্জশিট দেখলাম, আমরা ভেবেছিলাম যে পুলিশ তদন্ত করবে না নিরপেক্ষ রাজ্য সরকারের বিরুদ্ধে, তার জন্য আমরা সিবিআই এনকোয়ারি দাবি করেছিলাম। সিবিআই এনকোয়ারি হাইকোর্টে মনিটরিংয়ে সিবিআই এনকোয়ারি হয়েছে। পরবর্তীকালে ওই হাইকোর্টের তদন্তটা চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আমরা দেখলাম সিবিআই মুখ বন্ধ খামে একাধিকবার
রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্ট জমা দেওয়ার পর কী রিপোর্ট এলো আমরা জানতে পারলাম না। যখন চার্জশিট জমা দিল, চার্জশিটটা তখন অনলাইনে প্রকাশ্যে এলো। চার্জশিটে বলা হলো 212 পাতার পৃষ্ঠায় সঞ্জয় রায় ছত্রে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, যে সঞ্জয় রায় খুন করেছে, সঞ্জয় রায় দোষী, সঞ্জয় রায় খুন করেছে, সঞ্জয় রায় ধর্ষণ করেছে। এবং একটা আমাদের আশঙ্কা এখানেই দেখা দিল যে সিবিআইয়ের কাছে সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ, দেশের মানুষ, দেশের বাইরে বিশ্বের মানুষ মনে করেছে যে আধ ঘন্টার সময়ে 3:03 থেকে 3:33 পর্যন্ত সেমিনার হলে আধ ঘন্টার সময়ের মধ্যে একটা 31 বছরের মহিলা ডাক্তার, শক্ত সামর্থ্য ডাক্তারকে 23টা আঘাত করে, তাকে ধর্ষণ করে, তাকে খুন করা একজনের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সিবিআই চার্জশিটে ক্লজ ছেড়েছে যে বৃহত্তর ষড়যন্ত্র একটা তৈরি হয়েছিল, তার জন্য একটা ক্লজ ছেড়েছে, আরও অনেকে এর মধ্যে জড়িত থাকতে পারে, তার জন্য তদন্ত করছে। কিন্তু আমাদের আর একটা প্রশ্ন আছে যে যেমন সঞ্জয় রায় একা করতে পারে না, তেমনি সঞ্জয় রায় একটা সিভিক পুলিশ, সেই সিভিক পুলিশের সমর্থনে তার অপরাধ ঢাকতে টালা পার্কের ওসিকে তথ্য প্রমাণ লোপাটের জন্য নামতে হবে, আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে রাস্তায় নামতে হবে তড়িঘড়ি করে। সুতরাং এক্ষেত্রে আমাদের কেমন খটকা লাগছে যে একজন সিভিক পুলিশের এত বড় ক্ষমতা যে পুলিশ, হাসপাতালের প্রিন্সিপাল সবাই এসে তথ্য প্রমাণ লোপাট করছে আরজি করে, তাকে ধরিয়ে দেওয়া, তাকে অপরাধ প্রমাণ করা তো ওদের দায়িত্ব ছিল। তথ্য প্রমাণ লোপাট করছে, তার মানে কি এর পেছনে আরও বড় বড় কেউ কেটা আছে, যে রাঘব বোয়াল আছে, তার জন্য থামিনি আরজি করে এখনো। কিন্তু ইতিমধ্যে আবারও আরজি করে একজন নার্সিং স্টুডেন্ট প্রথম বর্ষ আত্মহত্যা করার চেষ্টা করেছে। একদম নার্সিং স্টুডেন্টই তার হোস্টেলে এই ঘটনা ঘটায়, যেমনটা জানা যাচ্ছে। তিনি এখন ট্রমা সেন্টারে রয়েছে। কী বলবেন, কারণ এই আরজি করে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা 3 মাস জুড়ে, কোথাও আন্দোলন, কোথাও একের পর এক, প্রত্যেক জুনিয়র ডক্টর এবং তারপরে সিনিয়র ডক্টররাও সেই আন্দোলনে জড়িত হয়েছিল। দেখুন, আরজি করে সিস্টার কেন সুইসাইড করেছে, চেষ্টা করেছে, সেটা আমি বলবো না। যদি সুস্থ হয়ে যান উনিই বলতে পারবেন কেন করেছেন। আমাদের বক্তব্য একটাই, যে আরজি করে সঞ্জয় রায়ের জন্য 14ই আগস্ট যে 2,000-2,500-3,000 লোক ঢুকে গেছিলো আরজি কর হাসপাতালে, সেটা সঞ্জয় রায়ের জন্য তো ঢুকবে না। এবার গতকালও যে মেডিকেল কলেজে যে আমাদের তিলোত্তমার যে মূর্তি করেছিল, ডাক্তারবাবুরা আন্দোলন করছিল, যে তিলোত্তমার মূর্তিরও কালকে ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ভেঙে চৌচির করে দিয়েছে। সুতরাং শুধু সঞ্জয় রায়ের জন্য গোটা এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তা তো হতে পারে না। আমরা সিবিআই তদন্ত করছে না তদন্তে কাউকে আড়াল করছে, না কাউকে কোনো তথ্য গোপন করছে, সেটা আমরা বলতে পারছি না। তার জন্য আমরা সিবিআইয়ের কাছে গেছিলাম, সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের বিচার আর কত দেরি হবে। সুতরাং এর বিচারের পেছনে কি আর কোনো খেলা চলছে, আমরা দিদি মোদির সেটিং চলছে, সেই কথাটাই আমরা সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলাম। বিরোধীদের এক্ষেত্রে কোনো অ্যাডভান্টেজ নেই। বিরোধীরা নিজেদের প্রচার করে, সাধারণ মানুষকে আবেদন করে যে নিজের পক্ষে ভোট করানোর জন্য, যে সকাল সকাল ভোট দেবেন, শাসক দলের যে অন্যায়, অত্যাচার, অবিচার, যে দুর্নীতি বিরুদ্ধে আমরা প্রচার করে শাসক দলের বিরুদ্ধে আমরা প্রচার করে নির্বাচনের ময়দানে যাই। এক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে আমাদের যত রকমভাবে আমাদের প্রচারের গণতান্ত্রিকভাবে প্রচার করা যায়, আমরা প্রচার করছি শাসক দলের বিরুদ্ধে। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা সেটাই আমাদের কাছে প্রশ্ন। যে নির্বাচন আমরা ভয় পাচ্ছি, শাসক দল এর আগেও আমরা দেখেছি রায়গঞ্জের উপনির্বাচনের ক্ষেত্রে, যে উপনির্বাচনে মানুষকে ভোট দিতেই দেয়নি, যে সকাল সকাল গিয়ে বুথ দখল করে নিয়েছে, ছাপ্পা, রিগিং, সন্ত্রাস এবং মারপিট করে এরা মানুষকে ভয় ভীতি সঞ্চার করে এরা ভোট করায়। সুতরাং এবারও আমরা ভয় পাচ্ছি যে শাসক দল তৃণমূল কংগ্রেস যে প্রশাসনকে কাজে লাগিয়ে, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এবং নিজেদের বাহিনী, লেঠেল বাহিনীকে কাজে লাগিয়ে ভোট লুট করার একটা ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস করছে। তাই আগাম ভয় পেয়ে ওরা নির্বাচন কমিশনে গেছে। তৃণমূল কংগ্রেস এটা দাবি করছে যে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করছে
না, এটা শাসক দলই এটা নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করে ভয়ভীতি প্রদর্শন করে ছাপ্পা ভোট লুট করবে, এই মানে করবে বলেই ওরা আগাম নির্বাচন কমিশনকে জানিয়ে এসছে নির্বাচনে গণ্ডগোল হবে। নিজেরা গণ্ডগোল করে এবার বিরোধী মানে কংগ্রেসকে সিপিএমকে ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে, যে আমরা এটা আশঙ্কা করছি। আচ্ছা, এর পাশাপাশি আজ তৃণমূল প্রতিনিধি দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেন্সরের মানে দাবি তারা জানিয়েছে। তারা বলেছেন যে হেট স্পিচ এবং নানান ধরনের মন্তব্য করছে, বাংলাদেশের নিয়ে বিভিন্ন মন্তব্য করছে, উস্কানিমূলক, যার ফলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে। বিভিন্ন কারণ নিয়ে মূলত সেন্সর করার দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এটা নিয়ে দেখুন, শুভেন্দু অধিকারীরা ভাবে যারা বাংলাদেশে হিন্দু আছে তাদেরকে হিন্দু হিসেবেই দেখছে, কিন্তু আমরা বাংলাদেশে যারা থাকেন তারা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা দেখি। যে বাংলাদেশে যারাই থাকুক, হিন্দু মুসলমান যারাই থাকুক, তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক, তারা কিন্তু ভারতীয় নাগরিক নয়। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপরে সংখ্যালঘুদের হিন্দুরা সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের ওপরে সংখ্যাগুরুরা বাংলাদেশে অত্যাচার করছে। এটা নরেন্দ্র মোদী সরকার এবং শুভেন্দু অধিকারী বিজেপিরা ওটাকে আমাদের দেশে নিয়ে এসে ইস্যুটাকে যে হিন্দুদের ওপরে সংখ্যালঘুরা অত্যাচার করছে বলে একটা ইস্যু জিগির তোলার চেষ্টা করছে। এটা আমরা মনে করি এটা খুব অন্যায় করছেন শুভেন্দু অধিকারীরা। কারণ ভারতবর্ষের বাইরে ভারতবর্ষে যারা থাকে ভারতীয় নাগরিকদের ওপরে তাদের রক্ষা করার দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারের। এবার বিদেশে যারা থাকেন, যারা আমাদের তারা বাংলাদেশের নাগরিক, এবার বাংলাদেশের নাগরিক সংখ্যালঘুদের ওপরে সংখ্যাগুরুরা যে অত্যাচার করছে তার জন্য বলার জায়গা আছে, যে বলার জায়গা সেখানে নরেন্দ্র মোদী সরকার বলছে না, কিন্তু সেটা শুভেন্দু অধিকারীদের গাফিলতি। যে প্রতিবেশী রাষ্ট্র এর আগে যে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটেছিল, মালদ্বীপে যখন ঘটলো, তখন আমাদের দেশের প্রতিরক্ষা, দেশের বিদেশ দপ্তর ফেলিওর হয়েছিল। বাংলাদেশেরও যে ঘটনা ঘটেছে, আগাম খবর বিদেশ মন্ত্রক দিতে ব্যর্থ হয়েছে। হঠাৎ করে এই ঘটনা যে ঘটে গেল, শেখ হাসিনাকে তাড়িয়ে দিল, তা তো একদিনে হয়নি। এটা বিদেশ মন্ত্রক, এটা নজর রাখা উচিত। পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন তারা বাংলাদেশের ওপর নজর রাখতে ব্যর্থ হয়েছে। একটা প্রতিবেশী রাষ্ট্রে কী ঘটনা ঘটছে, প্রতিবেশী রাষ্ট্রকে চক্রান্ত করে প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের যারা বহিঃশত্রু, আমাদের দেশে যারা শত্রু, তারা বাংলাদেশে কলকাঠি নাড়ছে। এটা আমাদের নরেন্দ্র মোদী সরকার সে আগাম খবর দিতে ব্যর্থ, প্রশাসন স্টেপ নিতে ব্যর্থ হয়েছে। সুতরাং বাংলাদেশের ইস্যু পশ্চিমবাংলায় নিয়ে এসে বা ভারতবর্ষে নিয়ে এসে নির্বাচনী প্রচারে কাজে লাগানো, এটা আমরা মনে করি এটা এক প্রকার অন্যায় করছে শুভেন্দু অধিকারীরা। এবং আমাদের নিশ্চয়ই বলার অধিকার আছে যে বাংলাদেশে যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা বলতেই পারি, বাংলাদেশের যে জাতি দাঙ্গা হচ্ছে, ধর্মীয় দাঙ্গা হচ্ছে, তার বিরুদ্ধে 100 বার আমরা বলবো, যে দাঙ্গা বন্ধ করার জন্য বলবো। মানুষের প্রথম কথা যে মানবাধিকার রক্ষা হচ্ছে না, যেটা আমাদের বিশ্বের মঞ্চ আছে, সেখানে গিয়ে নরেন্দ্র মোদী সরকার বলছে না। সুতরাং এগুলো গেল, এটা কি বিদেশ নীতি, আমার দেশের বিদেশ নীতি, নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি ফেলিওর হয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী এখানে এসে সাম্প্রদায়িক জিগির তুলবে, এই জিগির তুলে সাধারণ মানুষ জানে, বিজেপি সম্পর্কে সম্পূর্ণ মানুষ জেনে গেছে। দেখুন, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি এই কথাটা বলে থাকে তাহলে বলবে, তাদের দলের মুখপাত্ররা, তাদের দলের নীতি যদি এটা হয় তারা বলবে। আমাদের দলের নীতি আমরা বলছি যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে, যারা উস্কানিমূলক কথাবার্তা বলবে, আমরা তাদের বিরুদ্ধে। আমরা ভোটে শুধু রাজনীতি করি না, আমরা দেশের মানুষের স্বার্থে আমরা কথা বলি, দেশের মানুষের জন্য কথা বলি, দেশের মানুষের রক্ষার জন্য আমরা কথা বলি। সুতরাং এর ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের যদি নীতির মিল হয়ে যায় তাহলে আমাদের অসুবিধা কিছু নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।